বাঙালির অনেক কিছুর অভাব থাকলেও টেনশনের কোনো অভাব নেই। এসব টেনশনের কিছু জেনুইন, অধিকাংশই অহেতুক। এখন টেনশন শুরু হয়েছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে গেলে সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে কিনা। এই টেনশন লেনলেওয়ালারা গত ১৫ বছর এই ভূখণ্ডের ওপরই বসবাস করেছেন। তখন একবারের তরেও এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটি তাদের মনে পড়েনি। এই বিশেষ টেনশন লেনলেওয়ালাদের মধ্যে সর্বশেষ যোগ দিলেন সেনাপ্রধান। দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন কৌশল নেওয়া হয়েছে। এখন একটা সফট আওয়ামী লীগ নাকি খুবই দরকার, কিন্তু আওয়ামী লীগের কোনো জায়গা থেকে অনুশোচনা আসেনি, বরং আগেই ভালো ছিলাম এমন একটা ন্যারেটিভ আওয়ামী লীগের সফট ও হার্ড সব গ্রুপ থেকেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। হাসনাত আবদুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস পুরো রাজনীতিকে গরম করে ফেলেছে। এরপর সার্জিসের স্ট্যাটাস দিয়ে এটিকে ঠান্ডা করার চেষ্টা করা হয়েছে। ছাত্র নেতাদের আগ্রহেই এই বৈঠক হয়েছে, এই কথাটিতেও খুব বেশি আশ্বস্ত হওয়া যাচ্ছে না। দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীর টেনশন কিংবা অতি উৎসাহ কোনোটাই কাম্য নয়। ছাত্র নেতারা আগ্রহ প্রকাশ করবেন বলেই তিনি রাজনৈতিক বৈঠক করবেন, সেটাও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে যায় না। পতিত আওয়ামী লীগকে নিয়ে আমাদের ক্যান্টনমেন্ট থেকে টেনশন না করলেও চলবে। দেশের সব রাজনৈতিক শক্তি, ইন্টেলেকচুয়াল ও রাষ্ট্রবিজ্ঞানী মিলে একটা পন্থা বের করে ফেলতে পারবেন। তাছাড়া বিশ্বের সামনে এটি নতুন কোনো সমস্যা নয়। ধর্মীয় আবেশ কিংবা সেকুলার আবেশ যেটি নিয়ে ক্ষমতায় আরোহণ করেন না কেন, সময় হলে এই নরম চেয়ার ছাড়তে হবে। অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার এই বিজয়টি অর্জিত হয়েছে, যে কোনো মূল্যে তা ধরে রাখতে হবে। সারা পৃথিবী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হারিয়ে রোদন শুরু করে দিবে, এই ভাবনা বা টেনশনটি কতটুকু যথাযথ হচ্ছে। যারা ইন্ডিয়াকেই সারা পৃথিবী ভাবেন তাদের কথা অবশ্য ভিন্ন। এক্ষেত্রে একটা আশা জায়গা নিয়ে খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। সেখানকার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের একটি মূর্তি সরিয়ে ফেলা হয়েছে, আর এর পেছনে যারা শ্রম দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তার নির্বাসনকাল যথাযথভাবে কাজে লাগিয়েছেন। শেখ হাসিনা ও তার লেসপেন্সারদের মগজে কিছু এলিমেন্ট থাকলে এরকম বোকামি কখনোই করতেন না। শেখ হাসিনা যাদেরই নির্বাসনে পাঠিয়েছেন তারা প্রত্যেকে হাজার গুণ শক্তিশালী হয়ে তার বিরুদ্ধে কাজ করেছেন। ডক্টর মাহমুদুর রহমান আমাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেন। সাপি বেশ কয়েকটি গবেষণাধর্মী কাজ করেছে। ওই থিঙ্ক ট্যাঙ্কের পরিচালনায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ডক্টর ফারজানা মাহবুবা, সাপির রিসার্চ সুমাইয়া রাবেয়া ও ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশফির যৌথ গবেষণায় শেখ মুজিবুর রহমান ফ্রম লিবারেশন টু অথরিটেরিয়ানিজম ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ শিরোনামে প্রকাশিত হয়। এই রিপোর্টটিও কর্তৃপক্ষের সরবরাহ করা। শেখ মুজিবের মূর্তি সরানোতে এই রিসার্চ রিপোর্টটি নিঃসন্দেহে শক্তিশালী ভূমিকা রেখেছে। ডিনাজিফিকেশন ছিল মিত্রশক্তির একটি উদ্যোগ, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও অস্ট্রেলিয়ার সমাজ, সংস্কৃতি, গণমাধ্যম, অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং রাজনীতি থেকে নাৎসি আদর্শ দূর করা হয়। ডিনাজিফিকেশন কার্যকর করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ১. শাস্তি ও বিচার। নুরেমবার্গ ট্রায়ালসে 1945-46 সালের প্রধান নাৎসি নেতাদের বিচার করা হয়, তবে খুব কম সংখ্যক নেতাকে ফাঁসি বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। নিচু স্তরের অধিকাংশ নাৎসি কর্মকর্তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের দরকার হয়ে পড়েছিল। ২. পুনর্বাসন ও রাজনৈতিক অন্তর্ভুক্তি। গত শতকের 50-এর দশকে সাবেক নাৎসিদের পশ্চিম জার্মানির রাজনীতি, সরকারি চাকরি ও শিল্প খাত পুনঃ একীভূত করা হয়। পশ্চিম জার্মানির প্রথম চ্যান্সেলর কনরাড অ্যাডেনাওয়ার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে নাৎসিদের ব্যাপকভাবে শাস্তি না দিয়ে পুনর্বাসন করেন। 1952 সালে সোশ্যালিস্ট রিচ পার্টি বা এসআরপি নামে একটি নাৎসি ঘেঁষা দল নিষিদ্ধ করা হয় এবং নাৎসি মতাদর্শ আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হয়। ৩. সংস্কৃতি ও শিক্ষায় পরিবর্তন। পশ্চিম জার্মানিতে স্কুল পাঠ্যসূচিতে গণতন্ত্র ও নাৎসি অপরাধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়। পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার দাবি করেছিল সব নাৎসি পশ্চিম জার্মানি থেকে গেছে এবং ফ্যাসিবাদকে পুঁজিবাদের ফল হিসেবে চিত্রিত করেছে। পরবর্তী সময় পশ্চিম জার্মানি গণতন্ত্রকে সম্পূর্ণভাবে গ্রহণ করলেও সাবেক নাৎসিরা দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ ও আমলাতন্ত্রে। 20 শতকের শেষ ভাগে এসে জার্মানি তাদের নাৎসি অতীতের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। একইভাবে বেনিটা মুসোলিনির ফ্যাসিবাদী দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা কয়েক ধাপে বাস্তবায়িত হয়।
এক, মুসোলিনির পতন। 1943 সালে জুলাই মাসে মুসোলিনিকে তার নিজের গ্র্যান্ড কাউন্সিল অপসারণ করে এবং রাজা ভিক্টর ইমানুয়েল তাকে গ্রেপ্তার করেন। এরপর ইতালিতে নতুন সরকার গঠিত হয় এবং ফ্যাসিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ইতালীয় প্রতিরোধ ও গণবিচার। 1945 সালে মুসোলিনি ও তার অনুসারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ আন্দোলনের গেরিলা যোদ্ধারা তাকে ধরে ফেলে এবং ফাঁসি দেয়। ফ্যাসিবাদী নেতাদের বিচার করে মৃত্যুদণ্ড বা দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়। 3. নতুন সংবিধান ও ফ্যাসিবাদের নিষেধাজ্ঞা। 1947 সালে ইতালির নতুন সংবিধান স্কেল বা ল নামে একটি আইন যুক্ত করা হয়, যা ফ্যাসিবাদী আদর্শ ও সংগঠন নিষিদ্ধ করে। ফ্যাসিবাদ প্রচার বা এর পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। আওয়ামিফিকেশনের সফলতা নির্ভর করে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপর, বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির উপর। বিএনপির একটি উল্লেখযোগ্য অংশ বিরোধী দল হিসেবে দুর্বল আওয়ামী লীগকে পছন্দ করছে বলে শোনা যাচ্ছে। কিন্তু সেই দুর্বল আওয়ামী লীগ কি আসলেই দুর্বল থাকবে? 1975 সাল থেকে 1981 সালেও আওয়ামী লীগ এরকম দুর্বল ছিল এবং পরবর্তী সময়ে তারা আর দুর্বল থাকেনি। কাজেই জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপি আত্মবিধ্বংসী পদক্ষেপ নিলে বিএনপি নিজেকেই একটি আদর্শিক ঝুঁকিতে ঠেলে দিবে। ন্যাড়া একবার বেলতলায় গেলেও আমাদের ন্যাড়ারা ইতিমধ্যে দুবার বাকশালের বেলতলায় গিয়েছেন এবং তৃতীয়বার যাওয়ার সুবন্দোবস্ত করছেন। বিএনপিতেও অনেক নতুন সুহৃদের আবির্ভাব হয়েছে, যারা আশ্বস্ত করছেন বাকশালী বেল নাকি ইসলামী বেলের চেয়ে অনেক নরম হবে। অন্যদিকে জামাতের একটি অংশ নাকি বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে। আমি এখানে উহুদ যুদ্ধের পুরো সিমটম দেখতে পাচ্ছি বিজয়ী পক্ষের গনিমতের মাল বা ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে। আতঙ্কে আছি যারা আমরা এই ভাগাভাগি থেকে একটু দূরে আছি। বিএনপির রাজনীতির একটি বৈশিষ্ট্য ছিল কর্মী সমর্থকরা নেতাদের মাইন্ড পড়তে পারতেন। এবারই কেমন যেন একটু জটিল ঠেকছে। বিএনপির কয়েকজন টপ নেতার প্রো ইন্ডিয়ান ও সফটেন টু আওয়ামী লীগ কথাবার্তা জনগণের এই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। আর দলের সুযোগ সন্ধানী ও লোভী অংশটি, যারা পতিত আওয়ামী লীগারদের টাকার বিনিময়ে প্রশ্রয় দিয়ে আসছিল, তারাও তাদের কাজের একটা নৈতিক গ্রহণযোগ্যতা দুর্বল আওয়ামী লীগ তত্ত্বের মধ্যে খুঁজে পেয়েছেন। জেনারেল ওয়াকারের কাছে শিরিন শারমিন ও সাবের হোসেন যেমন সফট আওয়ামী লীগার, তেমনিভাবে বিএনপি জামায়াতের যিনি লীগের কাছ থেকে টাকা খেয়েছেন সেই লীগই সফট আওয়ামী লীগার বলে গণ্য হবে। আমরা জানি অনেক লোভী ফিলিস্তিনি বেশি টাকার লোভে নিজেদের জমি ইহুদিদের হাতে তুলে দিয়েছিল। হুবহু একই ফেনোমেনা এখানে দেখা যাচ্ছে। কিছু সংখ্যক নেতা নেত্রীর লোভ, ক্ষোভ বা ভুলের কারণে সম্ভবত আমরা আরেক গাজা সৃষ্টি করতে যাচ্ছি। বিএনপির দ্রুত নির্বাচন চাওয়া এটি একটি ন্যায্য দাবি। এই দাবির সঙ্গে অন্য সব রাজনৈতিক দলের মতৈক্য জরুরি ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। বিএনপিকে এই অবস্থায় ঠেলে দিতে জামায়াতের দায়টাও বোধহয় পুরোপুরি এড়ানো যাবে না। এই অবস্থায় জেনারেল ওয়াকার এগিয়ে এলেন, তাতে আমিও তার উপর প্রসন্ন ছিলাম। কিন্তু এই সমর্থন যে বিনা কারণে ঘটছে না, সেটাও দিন দিন পরিষ্কার হচ্ছে। হাসনাত সার্জিসের সঙ্গে সেনাপ্রধানের সর্বশেষ সাক্ষাতের পর এই বিষয়টি আরো সামনে চলে এসেছে। এখনো আমরা বেনিফিট অফ ডাউটটা বিএনপিকে দিতে চাই, বিশ্বাস করতে চাই বিএনপি এই টোপ এখনো গিলেনি। গণতান্ত্রিক মানুষ হিসেবে আমিও মনে করি দ্রুত নির্বাচন দরকার, তবে তা জেনারেল ওয়াকার বা ইন্ডিয়াকে কিছু দেওয়ার বিনিময়ে নয়। এই ডিআওয়ামিফিকেশনকে পুরোপুরি কার্যকর করতে হলে আগামী 3টি ইলেকশনে বিএনপি, জামাত ও নবগঠিত এনসিপির মধ্যে একটি ন্যূনতম বোঝাপড়া থাকা উচিত। এটি করতে ব্যর্থ হলে এর চরম মাশুল সবাইকে দিতে হবে। এখানে এক দলের সঙ্গে অন্য দলকে বিলীন হয়ে যেতে পরামর্শ দিচ্ছি না, এবং এই ডিআওয়ামিফিকেশনের জন্য যতটুকু দরকার ততটুকু সম্পর্ক আপনারা রাখুন এবং তা প্রদর্শন করুন।